এইচএসসি অর্থনীতি দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ের আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে অর্থায়ন এই চ্যাপ্টারটা একদম ইন ডিটেলসে কমপ্লিট করাবো। এই চ্যাপ্টারের ভেতরে কি আছে, কেমন এমসিকিউ আসতে পারে, সব কিছু তোমাদেরকে আজকের এই একটা ক্লাসের মাধ্যমে আমি কমপ্লিট করাই দেবো। তাই চলো আর দেরি না করে আজকের ক্লাসটা শুরু করা যাক। চ্যাপ্টারের নাম হলো অর্থায়ন। তার মানে তোমরা যারা ব্যবসায় শিক্ষা বিভাগের আছো তারা যে ইকোনমিক্স ক্লাসটা যারা করতেছো তাদের জন্য এই চ্যাপ্টারটা বলতে পারো পানি ভাত। কারণ কি? কারণ অর্থায়ন ফাইন্যান্সে তোমরা যেরকম পড়ছো এখানে টোটালি সেম জিনিসটা। সো তুমি যদি একজন ব্যবসায় শিক্ষা বিভাগের স্টুডেন্ট হয়ে থাকো, তোমার জন্য আপকামিং নেক্সট 25 মিনিটস বা 30 মিনিট যতক্ষণ এই ক্লাসটা চলবে, ক্লাসটা পুরোটা পানি ভাত হবে। তো থাকতে পারো, নতুন কিছু ইনফরমেশন জানতে পারবা। অর্থায়ন এই কথাটার অর্থ কি? অর্থায়ন কথাটার মানে হলো দুইটা। এক, অর্থ সংগ্রহ করা, আর দুই, অর্থ বিনিয়োগ করা। অর্থায়ন কথাটার বেসিক ফ্যাক্ট এই দুইটাই। অর্থায়ন মানে হলো এই দুইটা জিনিস। এক হলো অর্থ কিভাবে সংগ্রহ করব, দুই হলো অর্থ কিভাবে বিনিয়োগ করব। ভেরি সিম্পল, তাই না? ওকে, আমাদের এই চ্যাপ্টারে অনেকগুলো এমসিকিউ আছে। আমি এমসিকিউতে যাওয়ার আগে তোমাদেরকে এই চ্যাপ্টারের কনসেপ্টটাকে একটু ক্লিয়ার করে দিবে। এই চ্যাপ্টারে আসলে কি কি আছে, কি কি নাই, কিভাবে করে আমরা পড়বো অ্যান্ড অল দ্যাট। এই চ্যাপ্টারে আমরা সেই জিনিসগুলো আগে তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিব। বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? তো চলো শুরু করি। প্রথমে আমাদের আছে অর্থায়ন। অর্থায়ন, সেই অর্থায়ন কথাটার অর্থ কি? অর্থায়ন কথাটার মানে হইল আমরা মানে কোন কোন ব্যবসা করার জন্য কোন কোন জায়গা থেকে অর্থ সংগ্রহ করবো এবং কোন কোন জায়গায় বিনিয়োগ করবো সেটাকে আমরা অর্থায়ন বলতে পারবো। অর্থনীতিতে অর্থায়নকে দুই ভাগে ভাগ করা হয়। অর্থনীতিতে অর্থায়নকে কয় ভাগে ভাগ করা হয় ছোট্ট বন্ধুরা? দুই ভাগে। একটা হলো সরকারি অর্থায়ন, আর একটা হলো বেসরকারি অর্থায়ন। সরকারি অর্থায়ন বলতে বোঝায় সরকার তার কাজকর্ম করার জন্য বা আমরা ব্যবসা করার জন্য সরকারের কাছ থেকে কিভাবে টাকা পয়সা পেতে পারি। আর বেসরকারি অর্থায়ন মানে হলো আমরা ব্যবসা বাণিজ্য করার জন্য মানে ফ্রেন্ডস আর ফ্যামিলি অ্যান্ড আদার্স বেসরকারি প্রতিষ্ঠানগুলো থেকে কি পরিমাণ অর্থায়ন পেতে পারি। ক্লিয়ার? সরকারি অর্থায়নকে আমরা আবার দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। অভ্যন্তরীণ আরেকটা হইল বাহ্যিক। অভ্যন্তরীণ কি কি? সরকার নিজের দেশের থেকে ভ্যাট নিতেছে, ট্যাক্স নিতেছে, খাজনা নিতেছে, আরো অনেক কিছু সরকার নিজের দেশ থেকে নিতেছে, যার মাধ্যমে সরকারের অর্থায়ন হচ্ছে। বাহ্যিক অর্থায়ন মানে কি? দেশের বাইরে থেকে সরকার ঋণ নিচ্ছে, ওকে, বিভিন্ন ধরনের ফান্ডিং নিচ্ছে ওইগুলো। আর বেসরকারি অর্থায়নের ক্ষেত্রেও সেম, একটা হলো তোমার অভ্যন্তরীণ আর একটা হলো বাহ্যিক। বুঝতে পারছো? অভ্যন্তরীণ মানে হলো কোম্পানির ভেতর থেকে একটা বিজনেস তার কোম্পানির ভেতর থেকে যেই মনে করো টাকা অ্যামাউন্ট সেভ করে রাখছে ওটা থেকে কোম্পানির পরবর্তীতে কাজের জন্য ইউজ করতেছে। আর বাহ্যিক অর্থায়ন মানে হলো তোমার বাইরের কারো কাছ থেকে নিচ্ছে। ক্লিয়ার? এই হলো অর্থায়নের দুইটা ভাগ, সরকারি অর্থায়ন, বেসরকারি অর্থায়ন। এক্সামে তোমাদের সরকারি অর্থায়ন কি, বেসরকারি অর্থায়ন কি, এই দুইটা জায়গা থেকে তোমাদের তো খ মার্কের প্রশ্ন আসতে পারে। প্লাস তোমাদের বইয়ের ভিতরে দেখবা অভ্যন্তরীণ অর্থায়নের কিছু পয়েন্ট দেওয়া আছে, বাহ্যিক অর্থায়নের কিছু পয়েন্ট দেওয়া আছে, এখানে বেসরকারি অর্থায়নের কিছু পয়েন্ট দেওয়া আছে। সেই পয়েন্টগুলো তোমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, বইটা একটু ভালোভাবে পড়বা, কারণ অনেকগুলো পয়েন্ট, ওই পয়েন্টগুলো থেকে তোমাদের গ এবং ঘ মার্কের প্রশ্ন আসবে। আই গেস এবার বুঝতে পারছো? ওকে, এরপরের টপিকটা অনেক ইন্টারেস্টিং। এরপরের টপিকটা কি জানো? এরপরের টপিকটা হলো শেয়ার মার্কেট। শেয়ার বা স্টক যেটাকে আমরা বলে থাকি, শেয়ার বা স্টক। এখানে আমাদেরকে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। এক, বাংলাদেশের শেয়ার মার্কেট কন্ট্রোল করে কে? বাংলাদেশের শেয়ার মার্কেট কন্ট্রোল করে হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সিকিউরিটিজ অ্যান্ড
কমিশন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তার মানে বাংলাদেশের কোনো কোম্পানি যদি তার বিজনেসকে শেয়ার মার্কেটের ভিতর দিতে চায় তাহলে তাকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন থেকে পারমিশন নিতে হবে। এখন তোমরা অনেকে এই প্রসেসটা জানো না। চলো, শেয়ার কি? শেয়ার হলো বড় অঙ্কের মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে আমরা শেয়ার বলবো। মনে করো 1 কোটি টাকা, ওই 1 কোটি টাকাকে আমরা ভাগ করলাম 1000 টাকা করে করে, এটাকে আমরা বলবো শেয়ার। পুরো জিনিসটা তোমাদেরকে একদম সহজভাবে বোঝাই। মনে করো এবিসি কোম্পানি, এবিসি কোম্পানি এবিসি কোম্পানি অনেক ভালো বিজনেস করতেছে। বিজনেস করতে 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 তাদের চিন্তা হলো কি যে আচ্ছা আমার বিজনেসে আরও এক্সট্রা 10 কোটি টাকা প্রয়োজন, বাট এই 10 কোটি টাকা আমি কোথা থেকে পাবো? এই 10 কোটি টাকা আমি পেতে পারি জনগণের কাছ থেকে। কার কাছ থেকে? জনগণের কাছ থেকে। বাট তাদের কোম্পানিটা এখনও শেয়ার ইস্যু করার মতো যোগ্য হয় নাই। সো এবিসি কোম্পানি কি করবে? এই এবিসি কোম্পানি যাবে হলো সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানি, এক্সচেঞ্জ কমিশনের কাছে, যা তারা নিবন্ধন করবে তার বিজনেসটাকে। কোথায় নিবন্ধন করবে? নিবন্ধন করবে হলো শেয়ার মার্কেটে নিবন্ধন করবে। শেয়ার মার্কেটে নিবন্ধন করবে। এই শেয়ার মার্কেটে নিবন্ধন করার পরে যেহেতু এবিসি কোম্পানি শেয়ার মার্কেটে ফর দ্য ফার্স্ট টাইম আসছে, তাই শেয়ার মার্কেটে আবার দুইটা ভাগ থাকে। একটা হলো তোমার প্রাইমারি শেয়ার, প্রাইমারি মার্কেট, সেকেন্ডারি মার্কেট। আরে প্রাইমারি মার্কেট, আরেকটা হলো সেকেন্ডারি মার্কেট। সেকেন্ডারি মার্কেট। এই যে এবিসি কোম্পানি ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু নিবন্ধন করছে, সে চলে যাবে প্রাইমারি মার্কেটে। কারণ কোনো কোম্পানি যদি ফর দ্য ফার্স্ট টাইম তার শেয়ারটাকে শেয়ার মার্কেটে লিস্ট করে বা শেয়ার মার্কেটে নিবন্ধন করে তাহলে সে চলে যাবে প্রাইমারি মার্কেট। এই প্রাইমারি মার্কেটকে আমরা সংক্ষেপে আইপিও বলে থাকি। আইপিও এর পূর্ণরূপ হলো ইনিশিয়াল পাবলিক অফারিং। ইনিশিয়াল পাবলিক অফারিং। তার মানে কোনো কোম্পানি যদি ফর দ্য ফার্স্ট টাইম তার শেয়ার মার্কেটে আসে তাহলে সে চলে যাবে প্রাইমারি মার্কেটে। ডান। এই প্রাইমারি মার্কেট থেকে কোম্পানি যখন অনেক ভালোভাবে বিজনেস অ্যান্ড অল দ্যাট করতে থাকবে, কোম্পানি শেয়ার ভালোভাবে বিক্রি হতে থাকবে, তারপরে কোম্পানি চলে যাবে তোমার সেকেন্ডারি মার্কেটে। সেকেন্ডারি মার্কেটে শেয়ার নিজেই বিক্রি হবে। মনে করো তুমি শেয়ার কিনলা, তুমি নিজে আরেকজনের কাছে বিক্রি করে দাও, ওই শেয়ার আবার আরেকজন। মানে এইটা হলো একটা স্ট্যান্ডার্ড বা ম্যাচিউর মার্কেট। এটা মনে করো একটা ছোট্ট বাচ্চা, সে আস্তে আস্তে গ্রো করবে, সব কিছু বুঝবে, সাঁতার টাতার কাটা শিখবে, তারপর হালকা ম্যাচিউর হবে, তারপরে সে এখানে গিয়ে একা একা চলবে। বুঝতে পারছো? এই হলো পুরো শেয়ার মার্কেটের মূল ফান্ডা। এখন কথা হলো ভাই তাহলে শেয়ারটা কি? এই যে তোমার কোম্পানি 10 কোটি টাকা, কোম্পানি কি করলো? এই 10 কোটি টাকাকে 1000 টাকা করে করে ভাগ করছে। এবং ভাগ কোথায় করছে? কোম্পানির একটা স্টেটমেন্ট থাকবে, মনে করো একটা পেপার, যেই পেপারের ভিতরে এই কোম্পানির ফাইন্যান্সিয়াল কিছু, তোমার গ্রোথ, কোম্পানি কিভাবে ভালো করতেছে, কোম্পানিতে কেন ইনভেস্ট করা উচিত, এরকম একটা কোম্পানির স্টেটমেন্ট বা প্রসপেক্টাস জনগণ দেখবে, কিনবে। এই কিনতেছে জনগণ কত টাকা করে? 1000 টাকা বা 500 টাকা, যেটা কোম্পানি ফিক্স করবে। এরকম মনে করো 1 লাখ মানুষ কিনলো, ওই টাকাটা কোম্পানির কাছে চলে আসবে, ওইটা শেয়ার। এই যে কোনো একজন ব্যক্তি কোম্পানির কাছ থেকে শেয়ার কিনলো, এই শেয়ারের উপরে কোম্পানি তাদেরকে লভ্যাংশ দিবে। কি দিবে? লভ্যাংশ দিবে। তার মানে কোম্পানির যদি বেনিফিট হয়, কোম্পানির যেহেতু একটা কোম্পানি প্রায় টাইমই গ্রো করে, তো গ্রো করলে কোম্পানির যদি মুনাফা হয় তাদের সবাইকে লভ্যাংশ দিবে। এখন কথা হলো ভাইয়া শেয়ারেরও কি কোনো ভাগ আছে? ইয়েস, শেয়ারের কয়েকটা ভাগ আছে। শেয়ারের প্রকারভেদ কি? দেখো, প্রথমে আমাদের আছে অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার। এরপরে আমাদের আছে সাধারণ শেয়ার। এটা হলো শেয়ারের প্রকারভেদ। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, সাধারণ শেয়ার। 3 নাম্বার আছে আমাদের বিলম্বিত শেয়ার। বিলম্বিত শেয়ার। 4 নম্বরে আছে আমাদের হলো রাইট শেয়ার। মনে রাখবা এই শেয়ারের প্রকারভেদ এন্ড অল দ্যাট এগুলো থেকে তোমাদের গ ভাগ ঘ মার্কের প্রশ্ন আসবে। এরপর আছে আমাদের বোনাস শেয়ার।
অ্যান্ড এরপর আমাদের আছে হলো নো পার শেয়ার। এই 6 ধরনের শেয়ার আমাদের মূলত একটা কোম্পানিতে থেকে থাকে। একটা একটা করে বুঝাই তোমাদেরকে। অগ্রাধিকার শেয়ার, এই শেয়ার হোল্ডাররা সবার প্রথমে লভ্যাংশ পায়। মনে রাখবা, কোম্পানিতে যা কিছু হয়ে যাক, এই শেয়ার হোল্ডারদেরকে কোম্পানির সবার আগে বেনিফিট দিতে হবে। সবার আগে লভ্যাংশ পাবে হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তার মানে হলো ওই যে তোমার ফ্রেন্ড সার্কেলের এমন কিছু মানুষ আছে না, যে একটু এক্সট্রা কেয়ার চায়, যে চায় হলো স্যার ক্লাসে এসে সবার আগে ওর কথা জিজ্ঞাসা করুক। এই হলো সেই ক্যাটাগরির মানুষ। কোম্পানি যাই হয়ে যাক, ওকে টাকা দিতে হবেই। ও হলো অগ্রাধিকার শেয়ার হোল্ডার। বুঝছো? এই অগ্রাধিকার শেয়ার হোল্ডার কোম্পানি না তোমার কোনো পরিচালনা অংশগ্রহণ করতে পারবে, না কোনো ভোট দিতে পারবে কোনো সদস্য নির্বাচনে, জাস্ট ও লভ্যাংশ পাবে, দ্যাটস ইট। এরপরে যে ব্যক্তি আছে সে হলো সাধারণ শেয়ার হোল্ডার। ও হলো একজন নিরীহ মানুষ। অগ্রাধিকার শেয়ার তার টাকা পয়সা নেওয়ার পরে যা বাকি থাকে তা এরপরে পায় হলো সাধারণ শেয়ার হোল্ডার। এই ব্যক্তি কোম্পানিতে ঝাড়ু মোছা করে, মানে এই ব্যক্তি কোম্পানিকে অনেক ভালোবাসে। সাধারণ শেয়ার মনে করো কোম্পানিকে অনেক ভালোবাসে, উদাহরণ জন্য বলতেছি আমি তোমাদেরকে। এই ব্যক্তি কোম্পানিতে তার ডিসিশন দিতে পারে, এই ব্যক্তি কোম্পানির দায় বেশি নেয়, এই ব্যক্তি কোম্পানির পরিচালনা অংশগ্রহণ করতে পারে, সব কিছু এই ব্যক্তি করতে পারে। তার মানে পরীক্ষায় প্রশ্ন আসবে, অগ্রাধিকার শেয়ার হোল্ডারের পর কোন শেয়ার হোল্ডার টাকা পাবে? সাধারণ শেয়ার হোল্ডার। এরপরে আমাদের আছে বিলম্বিত শেয়ার হোল্ডার। এই বিলম্বিত শেয়ারকে আমরা বলে থাকি তোমার উদ্যোক্তাদের শেয়ার। উদ্যোক্তাদের শেয়ার কেন বললাম এটাকে আমরা উদ্যোক্তাদের শেয়ার? বিকজ তোমার সাধারণ শেয়ার হোল্ডারদের টাকা পয়সা নেওয়ার পরে বাকি যারা থাকে এরা হলো আমার বিলম্বিত শেয়ার। তার মানে কোম্পানির যে উদ্যোক্তারা আছে, যারা কোম্পানি করার উদ্যোগ গ্রহণ করছিল, ওকে, তারা হলো এই বিলম্বিত শেয়ার। আমি তোমাদেরকে আরও সহজ এক্সাম্পল দিই। মনে করো কোম্পানিতে এই যে 10 কোটি টাকার শেয়ার প্রয়োজন। এই 10 কোটি টাকার মধ্যে মনে করো 8 কোটি টাকার শেয়ার কিনে ফেললো অগ্রাধিকার শেয়ার হোল্ডার, 1 কোটি টাকার শেয়ার কিনলো হলো সাধারণ শেয়ার হোল্ডার, বাকি যে 1 কোটি টাকা থাকবে এই 1 কোটি টাকার শেয়ার কিনে ফেলবে বিলম্বিত শেয়ার হোল্ডার। মানে পুরো সব শেয়ার যে বিক্রি হয়েছে এই জিনিসটা দেখানোর জন্য। তো আমরা ইতোমধ্যে 3টে শেয়ার জানলাম, অগ্রাধিকার শেয়ার, সাধারণ শেয়ার, বিলম্বিত শেয়ার। এরপরে আমাদের আরও সবচেয়ে মজার 2টা শেয়ার আছে, যে 2টা শেয়ার থেকে আমাদের ঘ মার্কের প্রশ্ন আসবে। একটা হলো রাইট শেয়ার, একটা হলো বোনাস শেয়ার। চিন্তা করো, তুমি এই যে কোম্পানি মনে করো সর্বপ্রথম মনে করো এই 10 কোটি টাকা 10 কোটি টাকা বাজারে ছাড়ছে, 5 মাস পরে কোম্পানির আবার 20 কোটি টাকার প্রয়োজন হয়েছে। কোম্পানি আবার শেয়ার ছাড়বে, বাট আবার শেয়ার ছাড়ার আগে কোম্পানি এই যে 10 কোটি টাকা যাদের কাছে বিক্রি করছিল শেয়ার, এই মানুষদেরকে কোম্পানি আবার একটু কল দিছে বা মেইল করছে যে আমরা আবার নতুন করে শেয়ার বিক্রি করতে চাচ্ছি, আপনি কি আমার কোম্পানিতে শেয়ার কিনবেন নাকি না? যেহেতু আপনি আগে আমার কোম্পানির কাছ থেকে শেয়ার কিনছেন, এটা আমার একটা রেসপন্সিবিলিটি পরবর্তীতে শেয়ার বিক্রি করার আগে আপনাকে জানানো। এই যে আবার তুমি একটু এক্সট্রা কেয়ার দিলা, একটু অধিকার দিলা, যে দেখেন আমি নতুন মানুষের কাছে বিক্রি করার আগে পুরাতন মানুষকে একটু স্মরণ করছি, এইটা হলো রাইট শেয়ার। রাইট শেয়ার মানে হলো অধিকার শেয়ার। তার মানে তুমি আগে কোম্পানির কাছ থেকে শেয়ার কিনছিলা, পরে কোম্পানি যদি নতুন কারো কাছে শেয়ার বিক্রি করতে যায়, কোম্পানি পুরাতন মানুষদেরকে আগে জিজ্ঞাসা করবে। ওকে, এটা হলো রাইট শেয়ার। নতুন শেয়ার বিক্রি করার আগে পুরাতন মানুষদের শেয়ার বিক্রি করার অধিকার কাছে শেয়ার বিক্রি করার অধিকার দেওয়া। আরেকটা হচ্ছে বোনাস। এই যে সামনে ঈদ আছে, ঈদের টাইমে মনে করো কোম্পানি কি করবে? বোনাস দিবে। বোনাসটা কি? তুমি মনে করো কোম্পানির 5,000 শেয়ার কিনে রাখছো, এই 5,000 শেয়ারের উপরে তুমি লভ্যাংশ পাইছো। কোম্পানি তোমাকে কি বললো? যে তোমাকে আমি এই মাসে লভ্যাংশ না দিয়ে শেয়ার দিব, লভ্যাংশের বিনিময়ে কি দিব? শেয়ার দিব। তুমি কোম্পানির অলরেডি 5,000 শেয়ার কিনে রাখছো, এই 5,000 শেয়ারের উপরে তুমি প্রফিট পাবা, বাট কোম্পানি বলছে তোমাকে আমি প্রফিট না দিয়ে তোমাকে আমি আরও 1,000 শেয়ার দিয়ে দিব। এইটা হলো বোনাস শেয়ার। কোম্পানি বেশি প্রফিট করছে, তোমাকে কোম্পানি বেশি শেয়ার দিয়ে দিছে, টাকার বিনিময়ে কোম্পানি শেয়ার দিচ্ছে, এটা হলো বোনাস শেয়ার। তুমি কিনছিলা 5,000, কোম্পানির প্রফিট হচ্ছে, কোম্পানি তোমার দিতেছে আরও এক্সট্রা 1,000। ডান। আর একটা হলো নো পার শেয়ার। এই শেয়ার হলো দামাদামি করে কিনতে হয়, মানে এই শেয়ারের কোনো প্রাইস নেই। কোম্পানির কি করতে হয়?
বাড়ায় কোম্পানি মনে করো যে কিনতে আসবে তার সাথে কোম্পানি মনে করো নিউ মার্কেটে যেমন ড্রেস কেনার টাইমে তুমি তর্ক বিতর্ক করো, সিমিলারলি এই শেয়ার কেনার টাইমে তুমি দামাদামি করবা। সো তোমাদের এই 6 ধরনের শেয়ার থেকে তোমাদের এক্সামে গ বা ঘ মার্কের প্রশ্ন আসবে। শেয়ারের পর আমাদের আরও 2টা জিনিস আছে, একটা আছে ঋণপত্র, বন্ড, ডিবেঞ্চার। এই 3টা জিনিস কাইন্ড অফ সেম। এই যে কোম্পানির যে শেয়ার, এই শেয়ারের উপরে শেয়ার হোল্ডাররা যদি কোম্পানির লাভ হয় তাহলে লভ্যাংশ পাবে, যদি না হয় তাহলে লস খাবে। তার মানে শেয়ারের দাম বাড়তেও পারে, শেয়ারের দাম কমতেও পারে, এটা জনগণের হাতে নেই। বাট কোম্পানি আরোভাবে টাকা নিজের কাছে নিতে পারে, সেটা হলো ঋণপত্র বিলির মাধ্যমে, বন্ড বিলির মাধ্যমে বা ডিবেঞ্চার বিলির মাধ্যমে। এগুলা 3টাই হলো ঋণ। কোম্পানি ঋণ নিবে, কি নিবে? ঋণ নিবে। তুমি মনে করো কোম্পানির কাছ থেকে ঋণপত্র, কোম্পানি তোমাকে বললো কি আচ্ছা আপনি যদি আমার শেয়ার কিনতে না চান আপনি আমাকে ঋণ দেন। ওই সিমিলারলি তুমি মনে করো এই 10 কোটি টাকা কোম্পানির প্রয়োজন, এই 10 কোটি টাকার মধ্যে থেকে 5 কোটি টাকার কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে, 5 কোটি টাকার কোম্পানির শেয়ার বিক্রি হয়েছে, বাকি 5 কোটি টাকার কোম্পানির ঋণপত্র বিক্রি হয়েছে। তার মানে এই 5 কোটি টাকার শেয়ার হোল্ডার আছে, এই 5 কোটি টাকার ঋণ হোল্ডার আছে। এই ঋণপত্রের মানুষদেরকে কোম্পানির টাকা পরিশোধ করতে হবেই। তার মানে কোম্পানিটা যাই হয়ে যাক, কোম্পানিকে এই ঋণপত্রের মানুষদেরকে, যারা কোম্পানি যাদের কাছ থেকে ঋণ নিছে, যারা কোম্পানিকে তার টাকা এজ এ ঋণ হিসাবে দিছে, তাদেরকে কোম্পানির টাকা পরিশোধ করতে হবেই। মনে রাখবা, ঋণপত্রের বা কোম্পানির যে শেয়ার বন্ড হোল্ডার বা ঋণপত্র হোল্ডার এরা আছে, কোম্পানি অফ করার পরে বা কোম্পানি যদি অফ হয়ে যায় সবার আগে তাদের টাকা দিতে হয়, কাদের? ঋণপত্রের মানুষদেরকে। ক্লিয়ার? বুঝতে পারছো? শেয়ার 3ভাবে কেনা যায়। একটা হইল তোমার কি বলবো এটাকে, তোমার শেয়ার প্রিমিয়াম দিয়ে। শেয়ার প্রিমিয়াম মানে হলো তুমি বেশি টাকা দিয়ে শেয়ার কিনবা, বেশি টাকা দিয়ে তুমি শেয়ার কিনতেছো, বেশি টাকা দিয়ে শেয়ার কিনতেছো, কম টাকা দিয়ে শেয়ার কিনতেছো। আর একটা হলো তোমার ফেস ভ্যালু, যেটাকে বলা হয়। তুমি শেয়ারে 3ভাবে কিনতে পারবা। মনে করো একটা অনেক ফেমাস একটা কোম্পানি, যে কোম্পানির শেয়ার সবাই কিনতে চায়, যেমন স্কয়ার কোম্পানি সবাই কিনতে চায়। যেহেতু সবাই কিনতে চায়, ওই কোম্পানির শেয়ার তোমাকে বেশি টাকা দিয়ে কিনতে হবে। ইটস লাইক তোমাকে নিলামে যেরকম বিডিং করতে হয় না, আমি ওই শেয়ার এত টাকা দিয়ে কিনতে চাই, আমি ওইটা এত টাকা, তোমাকে ওই শেয়ারটা এক্সট্রা প্রাইস দিয়ে কিনতে হবে, কারণ ওটার ডিমান্ড অনেক বেশি, ওই কোম্পানি অনেক ভালো করে। এটা হলো শেয়ারের প্রিমিয়াম। এটা হলো শেয়ার ডিসকাউন্ট, কম টাকা দিয়ে তোমার শেয়ার কিনবা। কোনো একটা কোম্পানি ফর দ্য ফার্স্ট টাইম শেয়ার মার্কেটে আসছে, সে এসে বলবে আমরা ডিসকাউন্টে শেয়ার বিক্রি করতেছি। তার মানে শেয়ার আমরা 3ভাবে কিনতে পারি, একটা হলো ফেস ভ্যালু দিয়ে, একটা হলো ডিসকাউন্টে, একটা হলো প্রিমিয়াম দিয়ে। প্রিমিয়াম দিয়ে আমরা কিনি যারা অনেক ভালো কোম্পানি, তাদের শেয়ার আমরা বেশি টাকা দিয়ে কিনি। সেকেন্ড, ডিসকাউন্ট, কোম্পানিটা নতুন, সো এই কোম্পানির শেয়ার আমরা কম টাকা দিয়ে কিনতে পারবো। একটা হলো ফেস ভ্যালু, যা অ্যামাউন্ট আছে তাই দিয়ে আমাকে কিনতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? তো এই হলো এই চ্যাপ্টারের মূল ফান্ডা, যে তোমার শেয়ার মার্কেট, অর্থায়ন, শেয়ার হোল্ডারের প্রকারভেদ, এইটাই এই চ্যাপ্টারগুলোর মূল ফান্ডা। ক্লিয়ার ভাইয়া? তো চলো এবার আমরা অনেক কথাবার্তা বলে ফেললাম, এবার আমরা এমসিকিউ কমপ্লিট করি। ওকে, কে শেয়ার ইস্যু করে? শেয়ার ইস্যু করে হলো তোমার যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ইস্যু করে। কে? যৌথ মূলধনী কোম্পানি শেয়ার ইস্যু করতে পারে। এরপরে কোনটি শেয়ার বাজারের প্রাণকেন্দ্র? শেয়ার বাজারের প্রাণকেন্দ্র হলো মাধ্যমিক বাজার। ওই যে সেকেন্ডারি বাজার বললাম, ওইটাকে আমরা মাধ্যমিক বাজার বলতে পারি। একটি দেশে শেয়ার বাজার থাকতে পারে কয়টা? একাধিক। বাট বাংলাদেশের শেয়ার বাজার আছে 2টা, মনে রাখবা। বাংলাদেশের শেয়ার বাজার আছে 2টা, একটা হলো ঢাকা স্টক এক্সচেঞ্জ আর একটা হলো চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ, সিটিজি। একটা দেশে অনেকগুলো শেয়ার মার্কেট থাকতে পারে, বাট বাংলাদেশে 2টা শেয়ার মার্কেট আছে। শেয়ারকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয়? 2 ভাগে ভাগ করা হয়। শেয়ারকে সাধারণত আমরা 2 ভাগে ভাগ করি, বাট বিস্তারিতভাবে আরও অনেকগুলো ভাগ আছে। কোন মূল্যে প্রাথমিক শেয়ার ক্রয় বিক্রয় করা হয়? লিখিত মূল্যে। প্রাথমিক শেয়ার লিখিত মূল্যে মানে হলো ফেস ভ্যালু। এরপরে কখন একটি শেয়ার মাধ্যমিক বাজারে রূপান্তরিত হয়? যখন প্রাথমিক শেয়ারে বিক্রি করলে, ওই যে তোমার প্রাইমারি মার্কেটে বিক্রি হয়েছে, এর পরের বছর সেকেন্ডারি মার্কেটে চলে যাবে।
রফিক সাহেব ডিএইচএ থেকে শেয়ার কিনেছেন, এর প্রকৃতি কি? ডিএইচএ থেকে কিনলে শেয়ার, মনে রাখবা তুমি যখনই সেকেন্ডারি মার্কেট থেকে কোনো শেয়ার কিনবা সেটা হলো তোমার মানে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে যখন বা কোনো স্টক এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনবা সেটা হয়ে যাবে সেকেন্ডারি। বাট যখন তুমি কোনো ব্যাংক থেকে কিনবা বা হলো তুমি মনে করো কোনো ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে কিনতেছো সেটা হবে প্রাইমারি মার্কেটের শেয়ার। কোন শেয়ারের ঝুঁকি অনেক কম? প্রেফারেন্স শেয়ার বা অগ্রাধিকার শেয়ারের ঝুঁকি অনেক কম, কারণ এই শেয়ারের মালিককে টাকা দিতে হবেই। কোম্পানি থেকে পাওয়ার পর কোন শেয়ার একবার মাত্র হাত বদল হয়? প্রাইমারি মার্কেটের শেয়ার, কারণ প্রাইমারি মার্কেটের শেয়ার তুমি একবার কিনে আরেকজনের কাছে বিক্রি করতে পারবো, বাট সেকেন্ডারি মার্কেটে ডেলি কিনে ডেলি বিক্রি করতে পারবা। বর্তমান শেয়ার হোল্ডারগণ কোনো শেয়ার বিনামূল্যে পেয়ে থাকে তাকে কি বলা হয়? বোনাস শেয়ার। ওই যে বললাম তুমি কোম্পানিতে প্রফিট পাইছো, প্রফিটের অংশ তোমাকে বোনাস শেয়ার হিসাবে দিয়েছে, তোমাকে কোনো টাকা দিতে হয়নি। এরপরে কোন শেয়ার ক্রয়ের জন্য নির্দিষ্ট ফর্মে আবেদন করতে হয়? প্রাথমিক শেয়ার ক্রয়ের জন্য, কারণ যেহেতু কোম্পানিটা ফর দ্য ফার্স্ট টাইম আসছে, তো তুমি যদি শেয়ার কিনতে চাও তোমাকে আবেদন করতে হবে, আমিও আমার কোম্পানির শেয়ার কিনতে চাই। কোন শেয়ারের পুঁজি ফেরত প্রদানে বেশি গুরুত্ব দিতে হয়? অগ্রাধিকার শেয়ারে তোমাকে টাকা দিতে হবেই। কোম্পানির পরিশোধিত মূলধন বাড়াতে চাইলে কোনটি ইস্যু করতে হয়? রাইট শেয়ার ইস্যু করতে হয়। পরিশোধিত মূলধন তার মানে তুমি যদি কোম্পানির মূলধন বাড়াইতে চাও তাহলে তোমাকে রাইট শেয়ার, যারা আগে শেয়ার কিনছে তাদের কাছে শেয়ার বিক্রি করতে হবে। পুরাতন শেয়ারের বিপরীতে নতুন ফ্রি শেয়ারকে কি বলা হয়? বোনাস শেয়ার বলা হয়। তুমি আগে 5,000 থেকে 5,000 শেয়ার কিনছিলা, ওইটার টাকা তোমার বেড়ে গেছে, ওটার উপর প্রফিট পাইছো, প্রফিটের বিনিময়ে তোমাকে 1,000 শেয়ার আরও এক্সট্রা দিচ্ছে, এটা হলো বোনাস শেয়ার। কোন ধরনের শেয়ারের উপর দেরিতে লভ্যাংশ পরিশোধ করতে হয়? বিলম্বিত শেয়ারের উপরে। কোন উৎসটি নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে? অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পেয়ে থাকে। কোন শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে হয় না? বোনাস শেয়ার ক্রয় করার জন্য আবেদন করতে হয় না, কারণ কোম্পানি প্রফিট হলেও তোমাকে এমনিতেই দিয়ে দিবে এটা। শুধু বর্তমান শেয়ার হোল্ডারগণ যে শেয়ারের অধিকার পান তাকে কি বলা হয়? রাইট শেয়ার। এরপরে তোমার জাহিদ শেয়ার বাজার থেকে 10টি বিএসসি কোম্পানির শেয়ার কিনলো, এটা হলো প্রাইমারি মার্কেট। এটা কি? প্রাইমারি শেয়ার, কারণ মাত্র কোম্পানিটা ঢুকছে তখন সে শেয়ার কিনছে। বন্ড সুদ ভিত্তিক হলে শেয়ার কোন ধরনের ব্যবসা? মুনাফা ভিত্তিক ব্যবসা। শেয়ার কোন ভিত্তিক ব্যবসা? মুনাফা ভিত্তিক। তারপর হলো কোন ধরনের শেয়ার ক্রয়? ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। সেকেন্ডারি শেয়ারের ক্রয় ঝুঁকিপূর্ণ বিনিয়োগ। অগ্রাধিকার শেয়ারের ক্রয় ঝুঁকিপূর্ণ না, কারণ তোমাকে টাকা প্রদান করবেই। এরপরে শেয়ার হোল্ডারের বৈশিষ্ট্য কি? প্রতিষ্ঠানের ঝুঁকি বহন করে, কারণ তুমি তোমার টাকা কোম্পানিতে শেয়ার বিজনেসে রাখতেছো, কোম্পানির লাভ হইতেও পারে, লস হইতে পারে, লস হলে তোমার টাকা জলাঞ্জলি। লভ্যাংশের পরিবর্তে কোম্পানি অনেক সময় কি দিয়ে থাকে? কোম্পানি অনেক সময় বোনাস দিয়ে থাকে। স্টক ডিভিডেন্ড এর অপর নাম কি? স্টক ডিভিডেন্ডের অপর নাম হলো বোনাস শেয়ার। এরপরে শেয়ার বাজারে কোনটি কাম্য, কোনটা আমরা এক্সপেক্ট করি? দাম স্থিতিশীল থাকবে, তার মানে দাম ব্যালেন্স থাকবে, অনেক বেশি বেড়ে যাবে না, আবার অনেক বেশি কমে যাবে না, স্টেবল থাকবে, এটা আমরা এক্সপেক্ট করি। তারপরে হলো একটি কোম্পানির অর্থ সংস্থানের সর্বশেষ হাতিয়ার কোনটি? বন্ড হলো একটা কোম্পানির সর্বশেষ হাতিয়ার। এরপরে বন্ড কোন ধরনের দলিল হিসেবে গণ্য? বন্ড ঋণের দলিল হিসেবে, একটু আগে তোমাদেরকে পড়েছি, বন্ড ঋণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। কোনটি সরকারি বন্ড? অলওয়েজ মাথায় রাখবা ট্রেজারি বন্ড, এটা হলো সবচেয়ে সেফেস্ট বিনিয়োগ। সরকার দেউলিয়া না হওয়া মতো এই বন্ডের টাকা দেউলিয়া হবে না। কোনটি জামানত যুক্ত? কোনটার বিনিময়ে তোমাকে কিছু বন্ধক রাখতে হয়? মর্টগেজ, কিছু একটা বন্ধক রাখতে হয় এটার বিনিময়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত? 1954 সালে প্রতিষ্ঠিত হয়। কোনটি অর্থনীতির দর্পণ? শেয়ার বাজার হলো একটা অর্থনীতির মানে তোমার মিরর হিসেবে কাজ করে। লভ্যাংশের হার বেশি হলে শেয়ারের দাম কিরূপ হবে? লভ্যাংশের হার বেশি হলে শেয়ারের দাম বাড়বে, কারণ প্রিমিয়াম দিয়ে শেয়ার কিনতে হবে। সো দেখো আমি তোমাদেরকে এই চ্যাপ্টারের কনসেপ্ট, তার মানে অর্থনীতির দ্বিতীয় পত্রের তোমার 6ষ্ঠ অধ্যায়ের পুরো কনসেপ্ট তোমাদেরকে বোঝাই দিলাম। টপিক বেসিসে কি আসতে পারে, কেমন কোশ্চেন আসতে পারে, কিভাবে করে আসতে পারে, এগুলো বললাম। প্লাস এই চ্যাপ্টার থেকে এরই মাধ্যমে আমি তোমাদেরকে অর্থনীতির দ্বিতীয় পত্রের 6ষ্ঠ অধ্যায়ের মানে অর্থাৎ চ্যাপ্টারটার গুরুত্বপূর্ণ 30টা প্লাস এমসিকিউ কমপ্লিট করাই দিলাম। এমসিকিউ এর পাশাপাশি আমি যদি তোমাদেরকে আরেকবার একটু রিক্যাপ করায় দেখাই দিই,
আমি তোমাদেরকে শেয়ারের সম্পর্কে পড়াইছি, লভ্যাংশ কি, তারপর হলো তোমার ঋণপত্র কি, বন্ড কি, এগুলো তোমাদেরকে পড়াইছি। শেয়ার মার্কেট কিভাবে কাজ করে, প্রাইমারি শেয়ার কি, সেকেন্ডারি শেয়ার কি, তারপর হইলো তোমার আইপিও কি, তারপর তোমাদেরকে পড়াইলাম অর্থায়ন কি, সরকারি অর্থায়ন কি, বেসরকারি অর্থায়ন কি, পুরো সিনারিওটা তোমাদেরকে ক্লিয়ার করাইছি। সো এই অধ্যায় নিয়ে তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানিয়ে দাও। তোমার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ক্লাসে।